ঢাকা শহর ঘুমিয়ে পড়েছিল। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ গুলির শব্দ প্রতিধ্বনিত হলো রাজধানীর বুকে। সকালের সূর্য উঠতে না উঠতেই খবর ছড়িয়ে পড়ল চারদিকে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের সহ একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের কেউ কেউ এই মুহূর্তে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করছেন। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। প্রশ্ন একটাই, কারা করল এই হামলা এবং কেন? ঘটনার সূত্রপাত খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে কিছুদিন আগে। শরীফ ওসমান হাদি নামে এক তরুণ নেতাকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের রহস্য আজও উন্মোচিত হয়নি। পুলিশ একটি চার্জশিট দিয়েছে বটে, কিন্তু নিহতের পরিবার এবং ইনকিলাব মঞ্চ সেই চার্জশিটকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে এটি একটি সাজানো নাটক, আসল খুনিদের ছদ্মবেশ ধরা পড়েনি। তাদের একমাত্র দাবি ছিল জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত। এই দাবি তোলার কারণেই কি তাদের উপর নেমে এলো এই ভয়ঙ্কর প্রতিশোধ? রাতের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে গা শিউরে ওঠে। প্রথমে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ঘেরাও করা হয়। এরপর শুরু হয় পৈশাচিক নির্যাতন। শুধু মারধর নয়, গুলি চালানো হয় সরাসরি। আব্দুল্লাহ জাবেরকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তার অবস্থা এখন সংকটাপন্ন। চিকিৎসকরা কিছুই নিশ্চিত করে বলতে পারছেন না। রাসু ভিপি নামে আরেক পরিচিত নেতার অবস্থাও মারাত্মক। তিনি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। এই দৃশ্য দেখে যে কোনো মানুষের হৃদয়ে কেঁপে উঠবে। কিন্তু সবচেয়ে জঘন্য যে ঘটনাটি ঘটেছে সেটি শুনলে রক্ত হিম হয়ে যায়। শরীফ ওসমান হাদির স্ত্রীকে জনসম্মুখে লাঞ্ছিত করা হয়েছে। একজন শহীদের স্ত্রী, যিনি স্বামী হারানোর শোকে মুহ্যমান ছিলেন, পর্দার আড়ালে থেকে শোক পালন করছিলেন, তিনি বাধ্য হয়ে রাজপথে নেমেছিলেন বিচারের দাবিতে। আর তাকে অপমান করা হলো, শারীরিক আঘাত করা হলো। ডাকসুনেত্রী ঝুমা, যিনি ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত, তাকেও রেহাই দেওয়া হয়নি। নারীদের উপর এই বর্বরতা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে? ঘটনার একটি বিশেষ দিক সবার নজর কেড়েছে। হামলাকারীরা পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে। রিয়াদুল ইসলাম যুবা নামে এক কর্মীর মোবাইল পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় ও পিঠে প্রচণ্ড আঘাত করা হয়েছে। তিনি বারবার বমি করছেন, কান ঝিনঝিন করছে। এই মোবাইল ছিনতাইয়ের পেছনে গভীর ষড়যন্ত্র আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য গায়েব করা, ব্ল্যাকমেইলিং করা অথবা ব্যক্তিগত তথ্য ফাঁস করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এই হামলার পেছনে কে বা কারা? রাষ্ট্র সরকার নাকি সরকারি কোনো বাহিনী? অভিযোগের তীর কিন্তু সেই দিকেই, কারণ সাধারণ কোনো ছিনতাইকারী বা রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে পরিকল্পিত হামলা চালাতে পারে না। এর পেছনে বড় কোনো শক্তি কাজ করছে, যা স্পষ্ট। ইনকিলাব মঞ্চ মনে করছে সরকার বা রাষ্ট্রের একটা বড় অংশ ওসমান হাদির জড়িত, এবং সেই সত্য প্রকাশ করার সাহস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেই। যে দেশে রাষ্ট্রের প্রধানও সত্য বলতে ভয় পায়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনার পরিণতি কি হতে পারে সেটা ভাবতে গেলে আতঙ্কিত হতে হয়। বিশ্লেষকরা মনে করছেন এটি নির্বাচন স্থগিত করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। একটি গোষ্ঠী চাইছে দেশে এমন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক যাতে নির্বাচন বানচাল হয়ে যায়। রক্তাক্ত জনপদ, হাসপাতালে মুমূর্ষু রোগী, বারুদের গন্ধে ভারী বাতাস। এই পরিবেশে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? তবে ইনকিলাব মঞ্চ এবং সচেতন নাগরিক সমাজ একটি বিষয় পরিষ্কার, নির্বাচন স্থগিত করা যাবে না। তাদের দাবি দ্বিমুখী। একদিকে নির্বাচন সময় মতো হতে হবে, অন্যদিকে শরীফ ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। কোনো একটাকে ছাড় দেওয়া যাবে না। বিচারহীনতার সংস্কৃতি জিইয়ে রেখে নির্বাচন করলে সেই নির্বাচন অর্থবহ হবে না বলেই মনে করেন তারা। ইনকিলাব মঞ্চ ইতিমধ্যে সবাইকে রাজু ভাস্কর্যে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এখন যদি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে সংহতি প্রদর্শন করে রাজপথে নেমে আসে এবং প্রশ্ন তোলে ওসমান হাদিকে কারা হত্যা করলো, ডিজিএফআই নাকি সরকারের কোনো উপদেষ্টা নাকি অন্য কেউ, তখন পরিস্থিতি সামাল দেওয়া কি সরকারের পক্ষে সম্ভব হবে? এদিকে রাজনীতির অন্দরমহলে আরেক জটিল খেলা চলছে। জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখন প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। জামায়াতের কাছে নাকি সুনির্দিষ্ট তথ্য আছে যে আমিরি জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সাথে বিএনপি এবং তারেক জিয়া জড়িত। তারা এর প্রমাণও পেয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু বিএনপি তাদের রাজনৈতিক ক্ষমতা এবং প্রশাসনের ওপর প্রভাব ব্যবহার করে জড়িতদের পার পাইয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। তারা ডিবি অফিসকে ব্যবহার করে একটা নাটক সাজাতে চাইছে যাতে আসল অপরাধীরা আড়ালে থেকে যায়। কিন্তু জামায়াতও চুপ করে বসে নেই। তাদের হাতেও নাকি কিছু গোপন তথ্য আছে। শোনা যাচ্ছে সরকারের 4 জন উপদেষ্টার স্পর্শকাতর তথ্য তাদের কাছে রয়েছে। সেগুলো যদি ফাঁস করে দেওয়া হয় তবে দেশে আরেক তোলপাড় সৃষ্টি হবে। বিএনপি বা তারেক জিয়া যদি পুলিশ
পুলিশের মাধ্যমে কোনো উল্টাপাল্টা নাটক মঞ্চস্থ করান, বিশেষ করে আমিরি জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক বিষয়ে, তাহলে জামায়াত সেই তথ্য বাজারে ছেড়ে দেবে বলে হুমকি দিচ্ছেন। তখন পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। শরীফ ওসমান হাদির হত্যা নিয়ে গভীর রহস্য জড়িয়ে আছে। এটা স্পষ্ট যে সাধারণ কোনো শুটার তাকে খুন করেনি। পরিস্থিতি এবং হত্যার ধরন বলে দেয় এখানে অনেক বড় শক্তি জড়িত। হয়তো কোনো শুটারকে ব্যবহার করা হয়েছে, কিন্তু সে এখন কোথায়? রাষ্ট্রের একাংশের সহযোগিতায় সে পালিয়ে যেতে পেরেছে, কিন্তু মাস্টারমাইন্ড কে? এমন কেউ জড়িত যার নাম ডক্টর মোহাম্মদ ইউনুসও নিতে পারছেন না। সাগর রুনি হত্যাকাণ্ডের কথা মনে পড়ে। সেই তদন্ত প্রতিবেদন কয়েকশো বার স্থগিত হয়েছে, চার্জশিট দেওয়া যায়নি, কারণ খুনিরা এতটাই প্রভাবশালী যে রাষ্ট্রযন্ত্র তাদের সামনে অসহায়। শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও কি একই চিত্র দেখা যাবে? এই মুহূর্তে যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক। সাউন্ড গ্রেনেড, গুলি, বর্বর নির্যাতন সবকিছু মিলিয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ একজন যদি নিহত হন তবে নির্বাচনের পরিবেশ কি আর থাকবে? জুলাই অভ্যুত্থানের নায়কদের এভাবে পিটিয়ে গুলি করে, আল্লাহ না করুক, কাউকে শহীদ করা হলে সেই লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশে নির্বাচন করা কি সম্ভব হবে? অনেকে প্রশ্ন করেছেন কেন এই ঘটনা নিয়ে তেমন হইচই নেই, কেন বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বা ক্যামেরামুখী বড় ভাইরা এই বিষয়টা ফোকাস করছেন না। হয়তো ওসমান হাদি তথাকথিত হেভিওয়েট রাজনৈতিক ফিগার ছিলেন না, অথবা এটা তাদের এজেন্ডার সাথে মেলেনি, কিংবা তারাও কোনো অদৃশ্য ভয়ের কাছে জিম্মি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট না এলেও ঘটনা তো মিথ্যা হয়ে যায় না। রক্ত ঝরেছে, মাথায় গুলি লেগেছে, শরীরে আঘাত লেগেছে, এগুলো বাস্তব। কিছু সাংবাদিক নামধারী ব্যক্তি ওই পরিস্থিতি ঘোলাটে করতে ব্যস্ত। তারা বিভিন্ন গসিপ ছড়িয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা গোপন তথ্য ফাঁস করছে, নতুন নতুন বিতর্ক তৈরি করছে। এদের চিনে রাখা দরকার। এখন প্রশ্ন উঠেছে 111-এর মতো কিছু কি ঘটতে যাচ্ছে? অনেকে বলছেন এটা আর সম্ভব নয়। জনগণ এখন এতটাই সচেতন এবং বিক্ষুব্ধ যে ক্যান্টনমেন্টের ইট থাকবে না, ট্যাঙ্কের নাট বল্টুও খুলে ফেলা হবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা কে বসে আছে? তারা তো নতুন নতুন কৌশল বের করছে। জাতীয় নির্বাচন যদি কোনো কারণে স্থগিত হয়, তবে জনগণ দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন অন্তত 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে শুরু করতে হবে। জাতিকে নির্বাচনমুখী রাখতে হবে। কোনো উল্টাপাল্টা ঘটলে জনগণ তা মেনে নেবে না। ডক্টর ইউনুসের সামনে এখন এক কঠিন সিদ্ধান্ত। তিনি কি ঝুঁকি নিয়ে হলেও ওসমান হাদি হত্যার রহস্য ফাঁস করবেন, নাকি অদৃশ্য শক্তির কাছে মাথা নত করবেন? জাতি তার দিকে তাকিয়ে আছে। তিনি যদি সত্যের পথে থাকেন, এই জাতি তাকে রক্ষা করবে, কিন্তু তিনি যদি অন্যায়ের সাথে আপোষ করেন, ইতিহাস তাকে ক্ষমা করবে না। রক্ত কখনো কথা বলে না, রক্ত চিৎকার করে। আব্দুল্লাহ জাবেরের শরীর থেকে ঝরা রক্ত, রিয়াদুল ইসলাম জোবার আর্তনাদ, রাসু ভিপির জখম, এগুলো বৃথা যেতে পারে না। নির্বাচনের ডামাডোলে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা হলেও মানুষের মুখে মুখে এই খবর ছড়িয়ে পড়ছে। মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, আর যখন মানুষ প্রশ্ন করে তখন ক্ষমতার মসনদ কাঁপে। একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে রাজপথে রক্তের দাগ, একদিকে রাজনৈতিক দলগুলোর কোন্দল, অন্যদিকে বিচারহীনতা। এই ত্রিমুখী সংকটে বাংলাদেশ কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা নিশ্চিত, শরীফ ওসমান হাদির রক্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর, এই নির্যাতন এবং শহীদদের আত্মত্যাগ এই মাটির সাথে মিশে আছে। এই মাটি বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না। আজ হোক বা কাল বিচার হবে, আর সেই দিন হয়তো খুব দূরে নয়। আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক হিসাব নিকাশ চুকে যেতে পারে, অনেক মুখোশ খসে পড়তে পারে, অনেক হেভিওয়েট আছড়ে পড়তে পারে, কিন্তু এবারের চিত্রনাট্য কে লিখছে সেটাই এখন $1,000,000 প্রশ্ন।